আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। এইচএসসি ও সমমানের অবিশিষ্ট পরীক্ষা বাতিল, শিক্ষার্থীদের সচিবালয় অবরোধ ও আন্দোলনের মুখে সরকারের সিদ্ধান্ত। সাবেক মন্ত্রী দীপুমণিকে 4 দিন ও সাবেক উপমন্ত্রী জয়কে 5 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। রাজধানী মোহাম্মদপুর থানায় হত্যা মামলা। দেশের বিভিন্ন খাতে নারী নেত্রীদের বিচার ব্যবস্থার সংস্কার সহ 10টি সুপারিশ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে সহায়তার জন্য ভারতকে বিএনপির আহ্বান, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের প্রশংসা। এবং গণঅভ্যুত্থানকে তরুণদের অভাবনীয় সাফল্য বলছেন প্রবাসী লেখকরা। দৃষ্টান্তমূলক পতন থেকে শিক্ষা নিয়ে দেশ চালানোর আহ্বান। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। কসোভোতে লাউয়ের খোলস দিয়ে চোখ ধাঁধানো ল্যাম্প শেড তৈরির খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি এবং সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। দুপুরের পর থেকে সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা পরীক্ষা বাতিলের দাবি জানালে সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয়। যদিও সকালে অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। দুপুর 2টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। আমরা চাই না বেশি দিন আগাইতে, আমাদের যদি বেশি দিন নষ্ট হয়ে যায় টাইম, আমরা অ্যাডমিশনের সেশন জোন লেগে যাবে। যে পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আমাদের এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে আমাদের সাবজেক্ট ম্যাপিং করা হোক। আমরা চাচ্ছি যাতে আমাদের আর কোনো সময় নষ্ট না হোক। আমাদের অনেকের অ্যাডমিশন প্রিপারেশন নিতে হবে, অনেক এইচএসসির পরে আইএলটিএস করে বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্টটা প্রকাশ করা হোক 1 মাসের ভিতরে। সচিবালয়ের 6 নম্বর ভবনের নিচে অবস্থান নেয় তারা। এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের স্লোগানে মুখর করে তোলে চারদিক। যে রেজাল্ট আছে ওরা মূল্যায়ন করুক এবং বাকি যে পরীক্ষাগুলো মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না ওটা আমাদের এসএসসি রেজাল্ট থেকে নেওয়া হোক, এটা আমাদের দাবি। আমাদের যে 7টা পরীক্ষা ইতিমধ্যে হয়েছে এবং এসএসসি থেকে বাকি 6টা পরীক্ষা নিয়ে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশ করা হোক। 4টা হাসপাতাল ঘুরছি আর 258টা স্টুডেন্ট পাইছি আমি। এরপরে জাস্ট 4টা হাসপাতাল, আরও যে কত হাসপাতাল আছে আনাচে কানাচে সারা দেশে। তারপর আপনার রাঙ্গামাটির ওই প্রত্যন্ত অঞ্চলগুলো বিভিন্ন গ্রামে, এই স্টুডেন্টগুলোর কি হবে? সমাজ কল্যাণ উপদেষ্টা আসেন শিক্ষার্থীদের কাছে। বাবা, আমি সত্যি বুঝতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন কথাটা হলো যে তোমরা তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো কি, এই 6টা পরীক্ষা দেওয়া খুব কঠিন? তা তো না। আমি বুঝেছি তোমাদের বন্ধুরা সব হাসপাতালে আছে, কিন্তু তোমরা যারা দিতে পারো না, কি তোমাদের বন্ধুদের পক্ষেও তোমরা বলছো? আমরা বন্ধুদের পক্ষে সবার পক্ষে বলছো? আচ্ছা, যারা হাসপাতালে আছে তারা পরীক্ষা দিতে পারবে না, যারা আহত তারা পরীক্ষা দিতে পারবে। দাবি আদায়ে বিকেল 4টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়। কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষা বোর্ড থেকে ঘোষণা আসে অবশিষ্ট পরীক্ষা বাতিলের। পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি কিভাবে হবে তা পরে ঠিক করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। পরীক্ষা বাতিল, অবশিষ্ট পরীক্ষা বাতিল, রেজাল্টটা এবং কিভাবে মূল্যায়ন হবে আমরা একটু 2-1 দিনের মধ্যে জানাবো। এটা আমরা একটু বসে ম্যাপিং এর একটা বিষয় আছে, কিছু পরীক্ষা দিয়েছে, সবকিছু মিলিয়ে আমরা বসবো, বসে আপনাদেরকে জানাবো। ওদের আর পরীক্ষা দিতে হবে না। এর আগে সকালে শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 2 সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্ন উত্তরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণিকে
4 দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। রাজধানীর বসিলায় আবু সায়েদ হত্যা মামলা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আবুল কাশেমের ভিডিও চিত্রে এনামুল কবির রূপমের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বসিলায় পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী আবু সাইদ নিহতের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তার দাবি, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি ও যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সরাসরি নির্দেশনা ছিল। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের দুজনকেই মঙ্গলবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই রিমান্ডে চায় পুলিশ। দীপুমণি কিন্তু শুধু আজকের এই মামলার অপরাধী নয়, বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে একটি নতজানু পররাষ্ট্র নীতিতে রূপান্তরিত করেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে স্মরণকালের সর্বনিম্ন স্তরে তিনি পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছেন। এই হত্যাকাণ্ড কিন্তু ঘটেছে আসলে 14 দল এবং আওয়ামী লীগের সম্মিলিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী। তাদের সেই সম্মিলিত সিদ্ধান্ত হয়েছিল যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে হবে। এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে সরাসরি অভিযুক্ত আজকের আসামি দীপুমণি। দুই মন্ত্রীর রিমান্ড আবেদন বাতিল করে তাদের জামিনে মুক্তি চান আইনজীবীরা। আসামি পক্ষে একজন আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান তিনি আদালতে বলেছেন তার আসামিরা নির্দোষ এবং তিনি রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক তাদের জামিনে প্রার্থনা করেছেন। তাদের নির্দেশে পুলিশ এই আসামিকে গুলি করে। তদন্তকারী কর্মকর্তা এই দুইজন আসামির এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছেন মর্মে আদালতকে জানিয়েছেন। আদালতে হাজির করার সময় সাবেক দুই মন্ত্রীর উপর কয়েক দফা হামলার চেষ্টা হয়েছে। অবশেষে আইনের আওতায় আনা হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী দীপুমণি এবং উপমন্ত্রী আরিফ খান জয়কে। হত্যার ইন্ধনের অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এই দুই মন্ত্রী। এর আগে আইনের আওতায় আনা হয়েছে শেখ হাসিনা সরকারের আরও 4 মন্ত্রীকে। ঢাকার সিএমএম আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। দেশের বিভিন্ন খাতে নেতৃত্বে দেওয়া নারীদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুডিশিয়াল রিফর্মস কমিশন করে বিচার ব্যবস্থার সংস্কার করা সহ 10টি সুপারিশ করেছেন নারী নেতারা। সে সময় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ব্যক্তিদের সুচিকিৎসায় একটি ফাউন্ডেশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়। আরও জানাচ্ছেন সহকর্মী সাদি মাহমুদ। প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পেশাজীবী সংগঠন ও দেশের বিভিন্ন খাতে নেতৃত্ব দেওয়া প্রায় 30 জন নারী সাক্ষাৎ করেন ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে। প্রায় 2 ঘণ্টার বৈঠকে নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতায় আহতদের সুচিকিৎসায় একটি ফাউন্ডেশন গঠনের প্রস্তাব দেন নারী প্রতিনিধিরা। এই যে গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সবকিছুর কাজই করা হবে। নারীদের বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে নারী অধিকার কমিশন গঠনের কথা বলেন তারা। নারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে ওমেন্স রাইটস কমিশন একটা করা যায় কিনা। একই সাথে দাবি উঠেছে যে তথ্য অধিকার কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, সেগুলো দলীয় সরকারের সময় অনেক সময় চাপে পড়ে তার যে ম্যান্ডেটটা ছিল, যে দায়িত্বটা ছিল, সেটা প্রতিপালন করতে পারেনি। তো সেখানে স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি করা যায়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে একটা কথা উঠেছে যে তারা আসলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। 45টা মন্ত্রণালয়ে তাদের একটা তদারকির ভূমিকা আছে, সেই তদারকির কাজটা যেন তারা ঠিক মতন করে। প্রধান উপদেষ্টা নারী প্রতিনিধিদের উত্থাপিত দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার আশ্বাস দেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।
জুলাই আগস্ট ছাত্র বিপ্লবে অংশগ্রহণকারী আহত এবং নিহত পরিবারদের যত্ন নিতে ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে সরকারের উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা ফাউন্ডেশনে থাকবেন। প্রধান উপদেষ্টা বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে জীবন উৎসর্গকারী এবং আহতদের অবদান কখনোই ভোলার নয়। তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং কর্তব্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আহত এবং নিহতদের পরিবারের ভালো যত্ন নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা হবে। ফাউন্ডেশনে দেশের নাগরিক এবং প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানানো হয়। অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন দায়িত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলে তারা এই কথা বলেন। ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া এই অর্থনৈতিক বিপর্যয় থেকে উত্তরণ করতে সংস্কারের মাধ্যমে উন্নতি করা হবে। ব্যবসায়ী নেতারা বলেন, বিগত সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। ব্যাংকিং খাত, রাজস্ব, শিক্ষা ও শিল্পে গভীর সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন। পরিস্থিতি কঠিন হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলের নেতারা বলেছেন, আওয়ামী সরকারের তৈরি করা জঞ্জাল দূর করতে কিছুটা সময় লাগবে, তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান তারা। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের বিদেশে যাওয়া প্রসঙ্গে তার চিকিৎসক জানিয়েছে, বেগম জিয়ার বিমানে চড়ার মতো ফিটনেস অপেক্ষা করা হচ্ছে। রাহুল রায় রিপোর্ট। কদিন আগেই স্থায়ী কমিটির সদস্য হয়েছেন বিএনপির দুই নেতা, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং চিকিৎসক AZM জাহিদ হোসেন। তাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। পরে রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশ স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, অগ্রগতি যাত্রাকে ব্যাহত করেছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। সদ্য স্থায়ী কমিটির সদস্য হওয়া দুই নেতা দলকে সুসংগঠিত করার কথা বলেন। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে কথা বলেন তার চিকিৎসক। এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে। আপনারা দেখতে পাবেন কখন কোথায় কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন, কারণ উনি তো অসুস্থ। ওনার তো যাওয়ার মতো, ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে ধানমন্ডির হাজারীবাগে। আন্দোলনে নিহতদের স্মরণে শোকসভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ছাত্রদল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গত 15 বছরে গুম, খুন, অপহরণ এবং নির্যাতনের শিকার এবং 2024-এর ছাত্র জনতার বিপ্লবে হতাহতদের নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে, গণতান্ত্রিক শক্তির কাছে আমার বিনীত আহ্বান, আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না, কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না, কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নিবেন না। প্রতিশোধ, প্রতিহিংসা নয়। আসুন কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে তারুণ্যের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন,
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই যিনি যার অবস্থান থেকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেই। প্রতি বছর 5ই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসাবে পালন করার বিষয়টিও বিবেচনা করা দরকার বলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্বাস করেন। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলছিলেন। চীনের কাছে কিছু ঋণের সুদ হার কমানো এবং শোধ দেওয়ার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাবে সরকার। ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং কানাডা হাই কমিশনার ডক্টর লিলি লিকোনাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশি বিদেশি বিশাল ঋণের বোঝা নিয়ে শুরু করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চাপ বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে চীনা এবং কানাডা দুই দেশই নতুন সরকারকে পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, গত সরকারের নেয়া ঋণের বেশ বড় একটা অংশ খুব ভালো দর কষাকষি করে নেওয়া হয়নি, এটি কাম্য ছিল না। ব্রিফিংয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার সিদ্দিকী জানান, চীন এ পর্যন্ত $4 বিলিয়ন সমপরিমাণ ঋণ ছাড় করেছে, আরও $7 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সময় সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ইমরান এইচ সরকার সহ 19 জনকে। আর তদন্ত সংস্থা জানিয়েছে, ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন জানাবেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কয়েকটি অভিযোগ দাখিল করা হয়। সব অভিযোগেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবার অভিযোগ দাখিল করা হলো 2013 সালে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। সেখানে আমরা 19 জন আসামি করেছি, তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের আইজিপি, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি করেছি। দাখিল করা অভিযোগের ভিত্তিতে তদন্ত সংস্থা কী পদক্ষেপ নেবে তা জানান আইনজীবী। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল যদি এই দরখাস্ত মঞ্জুর করেন তখন তিনি এই আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন। অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে সাম্প্রতিক গণ অভ্যুত্থানের বিষয়টিকে তরুণদের অভাবনীয় সাফল্য হিসাবে দেখছেন প্রবাসী লেখকরা। একে দৃষ্টান্তমূলক উল্লেখ করে তারা বলেছেন, এখান থেকে শিক্ষা নিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ শাসকদের পথ চলতে হবে। প্রিয় দর্শক, চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন লেখক ফাহাম আব্দুস সালাম এবং সাফকাত রাব্বি। আরও জানাচ্ছেন পরাগ আজিম। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরাও সরকার বিরোধী আন্দোলনে অংশ নেন বিক্ষোভ ও লেখালেখির মাধ্যমে। বিগত সরকারের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন অনেক প্রবাসী। এ নিয়ে চ্যানেল আইয়ের সাথে কথা বলেন অস্ট্রেলিয়ার প্রবাসী লেখক ও বিজ্ঞানী ডক্টর ফাহাম আব্দুস সালাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষক ও কলাম লেখক সাফকাত রাব্বি। And I'm very glad that I took part in it. এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ছাত্ররা যা করে দেখিয়েছে এটার কোনো তুলনা নাই। ইট ইজ এ ট্রুলি এপিক জার্নি। আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করেছি কিছু করার জন্য এবং আমি ব্যক্তিগতভাবে খুব গর্ববোধ করি এবং আই ফিল ডিপ গ্র্যাটিটিউড টুয়ার্ডস আওয়ার স্টুডেন্টস যে তাদের জন্য এটা আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। এই অভ্যুত্থানটা শেষ হলো এভাবে, বাট এই যে রেজিম ছিল বাংলাদেশে সেটার পিছনে লেখালেখি করার যে অঙ্গনটা সেটাতে আমি অলমোস্ট 20 বছর ধরে কাজ করতেছি। আস্তে আস্তে কাজ করতে করতে এই পর্যায়ে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা দেশটাকে স্বাধীনতা 2.0 এনে দিচ্ছে। আমরা অসম্ভব খুশি। আগামী সরকার কেমন হওয়া উচিত সে বিষয়েও নিজেদের মতামত তুলে ধরেন তারা। দুইটা জিনিস নিশ্চিত করতে হবে,
একটা হলো আইনের শাসন, সেটা হচ্ছে যে খুন করলে ফাঁসি হবে, চুরি করলে জেলে যাবে, আর নেতৃত্বের পরিবর্তন যখন দরকার হবে মানুষ যেন করতে পারে। আমি আসলেই আশাবাদী যে এর থেকে মানুষ শিক্ষা নেবে এবং এই আওয়ামী মেন্টালিটি যে সব কিছু আমাদের, আমার মতন না হলে তুমি থাকতে পারবে না, এখান থেকে মানুষকে বের হতে হবে। দুই লেখক জানালেন ভিন্নমতের লেখালেখির কারণে তারা ভয়ে প্রায় এক যুগ দেশে আসেননি। বর্তমান ও ভবিষ্যতের সরকার ভিন্নমতকে দমন করবে না বলে আশা করছেন তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশগ্রহণকারী 57 জন বাংলাদেশিকে মুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। প্রবাসী বাংলাদেশি গ্রেফতার হওয়ার পেছনে কনসুলেটের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গত 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করে। এই ঘটনার 57 জন বাংলাদেশিকে আইনের আওতায় এনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন দেশটির ফেডারেল কোর্ট। সরকারের পট পরিবর্তনের পর বাংলাদেশিদের মুক্ত করতে প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এই প্রসেস ফলো করতে গেলে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক এন্ড কনসুলার রিলেশনস এর উপরে যে স্টেপস গুলো বলা আছে আমরা সেগুলো করে যাচ্ছি, সেটা 22 জুলাই থেকে আমরা করে যাচ্ছি। 57 জন প্রবাসী গ্রেপ্তারের পিছনে দুবাইয়ের নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে বলে গণমাধ্যমে প্রচারিত কয়েকজন আইনজীবীর বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। সমস্ত বাংলাদেশিকে আইনি সহায়তা দেওয়ার যে বিষয়টি আছে সেটি আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ এটা আমাদের জুরিডিকশনের বাইরে। যদি এটা দুবাইয়ের কোনো কোর্টে হতো তখন হয়তো আমাদের একটা সুযোগ থাকতো সেখানে আমাদের লোক পাঠানো, আমাদের লিগ্যাল অ্যাসিস্ট্যান্স পাঠানো, কিন্তু আবুধাবিতে হওয়াতে এটি আমাদের পক্ষে সম্ভব ছিল না। সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশির পক্ষে আপিল করতে আর মাত্র 2 দিন সময় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশি আইনজীবী এলুরা আফরিন। আশা রাখি ভেরি সুন দে উড বি এবল টু গো টু জেল, এবং আমিও তাদের সাথে যাব এবং আমি তখন গিয়ে কথাবার্তা বলে এবং আরো হয়তো কিছু ইনফরমেশন আমি তখন আপনাদেরকে আরো দিতে পারবো। বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের, তাই আইনি লড়াই না করে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালানো উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, চ্যানেল আই, সংযুক্ত আরব আমিরাত। মণিপুর স্কুল অ্যান্ড কলেজ রাজনীতির প্রভাবমুক্ত থাকবে বলে আশা করছেন শিক্ষক এবং অভিভাবকরা। তাদের অভিযোগ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী এবং সাবেক স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতি প্রতিষ্ঠানকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আরও জানাচ্ছেন শাকির আদনান। রাজধানীতে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস আছে 6টি। শিক্ষকদের অভিযোগ, কোটা আন্দোলনের সময় মেট্রো রেল স্টেশন ভাঙচুর সহ নাশকতার দায়ে 22 শিক্ষকের বিরুদ্ধে সাবেক স্থানীয় এমপি হয়রানিমূলক মামলা করেন। এমপিও ভুক্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান তারা। আমরা তো সব এমপিভুক্ত টিচারই, কিন্তু 2016-তে এসে আমরা সবাই বাধ্য হই আর কি, আমাদের বাধ্য করে এবং এমপিটা বন্ধ করে ওনাদের এই ছিল এটা ট্রাস্ট করবে। একটা নির্দিষ্ট জায়গা থেকে অর্ডার আসবে, সেভাবে মানতে হবে। শিক্ষকদের নামে মিথ্যা মামলা, হয়রানি দেওয়া এবং কিছু শিক্ষককে বের করে দেওয়া, এগুলো আমরা আসলে সবসময় এর বিরুদ্ধে আমরা ছিলাম। শিক্ষার্থীদের যাতায়াতের পরিবহনগুলো আবারও চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যারা টোটালি স্কুল ট্রান্সপোর্টে যাওয়া আসা করতো তাদের আসা যাওয়া করতে অনেক প্রবলেম হইতেছে। আমরা চাচ্ছি যে আমাদের বাসের ব্যবস্থাটা আবার যদি তাড়াতাড়ি ফিরে আনা যায়। এই যে 1 মাসে একটা গ্যাপ পড়লো, এটা রিকভার করতে একটু টাইম লাগবে আর কি। এখন নির্দেশ দিলে আমরা এখনই গাড়ি নিয়ে বাইরে পারি, আমাদের তো কোনো এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। ইন ফিউচার যারা আসবে বা যারা বসবে তারা যেন কোনো রাজনীতির সাথে সংঘবদ্ধ না হয়। এখনো আমরা ভয়ভীতির মধ্যে আছি। এতদিন স্কুল খোলা, আমার ছেলে কিন্তু আজকে প্রথম স্কুলে আসছে। গত 16 বছরে কামাল মজুমদার সহ এখানকার কিছু শিক্ষকের অনিয়ম, দুর্নীতি বলে শেষ করা যাবে না। গৌরবময় এই শিক্ষা প্রতিষ্ঠানের
পড়াশোনার মান আবার ফিরে আসবে বলে প্রত্যাশা সবার। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি যুক্তরাষ্ট্রের শিকাগোতে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বিদায়ী ভাষণ দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, মার্কিনীদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে পরাজিত করার এখনই উপযুক্ত সময়। অশ্রুসিক্ত বাইডেন বলেন, ডেমোক্রেট এবং তাদের সমর্থকরা আমেরিকার আত্মাকে রক্ষার লড়াই করছে। যুক্তরাষ্ট্র শক্ত গণতন্ত্রের ভিতকে আরও মজবুত করতে ডেমোক্রেটিক দলের পদপ্রার্থী কামালা হ্যারিসকে নির্বাচনে জয়ী করার বিকল্প নেই। বাইডেনের ভাষণের সময় প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস এবং বাইডেনের স্ত্রী জিল বাইডেন। কনভেনশনে কামালা হ্যারিসকে সমর্থন জানান সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। জো বাইডেনের ভাষণ চলার সময় কনভেনশন ভেন্যুর বাইরে হাজারো মানুষ গাজায় মার্কিন নীতির প্রতিবাদে বিক্ষোভ করেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অজপাড়া গায়ে একটি শিশুর জন্ম, বেড়ে ওঠা ও তার শেষ পরিণতির গল্প নিয়ে আবু শাহেদ ইমন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি জালালের গল্প বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। 19তম আভানকা আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাওয়া জালালের গল্প চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হচ্ছে। 2014 সালে মুক্তি পাওয়া জালালের গল্প সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, তৌকির আহমেদ, মৌসুমে হামিদ সহ অন্যরা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। কসোভোতে লাউয়ের খোলস দিয়ে তৈরি করা হয়েছে চোখ ধাঁধানো সুন্দর ল্যাম্পস্টেড। কসোভোর রাজধানী প্রিস্টিনার একটি স্টুডিওতে লাউয়ের খোলস দিয়ে তৈরি করা ল্যাম্পশেডগুলো প্রদর্শন করা হয়। ল্যাম্পশেড তৈরির আগে লাউগুলোকে ভালো করে শুকনানো হয়, পরে বিভিন্ন রঙ এবং আকারে অপরূপ সাজে সাজানো হয় ল্যাম্পশেডগুলোকে। সাধারণ ল্যাম্পশেড থেকে লাউয়ের তৈরি এই ল্যাম্পশেডগুলোর মূল পার্থক্য হচ্ছে এগুলো পরিবেশ বান্ধব। প্রতিটি ল্যাম্পশেড 30 থেকে 55 ইউরো পর্যন্ত বিক্রি হচ্ছে। এবারে কৃষি সংবাদ। রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জ এবং খাগড়াছড়ির কৃষক। উৎপাদন বাড়াতে সার এবং বীজ সহ নানা ধরনের উপকরণ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। প্রিয় দর্শক, এবারে প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মহানগরের 2 নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় হাঁটু পানিতে তলিয়ে গেছে। ভারী বর্ষণে তলিয়ে গেছে পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, ফটিকছড়ি, হাটহাজারী সহ বেশ কয়েকটি গ্রাম। এতে বিপাকে পড়ছেন এসব এলাকার বাসিন্দারা। বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে মার্কিন ডলারের বিনিময় মূল্য 7 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বর মাস থেকে নীতি সুদ কমাবে এমন ধারণা থেকে ডলারের বিনিময় মূল্য কমেছে। ডলার ইন্ডেক্সের মান দাঁড়িয়েছে 101.82। এই সূচকের মান চলতি মাসে 2% বেশি কমেছে। এদিকে ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ায় ইউরো কিছুটা শক্তিশালী হয়েছে। ইউরোর মান এখন চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।
প্রতি ইউরোর বিপরীতে $1.08 পাওয়া যাচ্ছে, যা গত বছরের 28 ডিসেম্বরের পর সর্বোচ্চ। অন্যদিকে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিং এর বিনিময় মূল্য গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখি বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল সংবাদে যোগ দেওয়ার জন্য। কলেজ শিক্ষার্থী মোশাররত জাহান মুনিয়াকে ধর্ষণ এবং হত্যা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির সহ 8 জনের অব্যাহতির প্রতিবাদ জানিয়েছে মুনিয়ার পরিবার। সংবাদ সম্মেলনে তারা জানান, মুনিয়াকে মেরে ফেলার পর গুলশান থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি। পরবর্তীতে মামলা হলেও 2021 সালের 20 মার্চ ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শওকত আলীর আদালত বাদীপক্ষের নারাজি আবেদন নাকচ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে আনভির সহ সব অভিযুক্তকে অব্যাহতি দেন। 2021 সালের 26 এপ্রিল গুলশান 2-এর 120 নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার রাতেই মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে আসামি করে মামলা করেন। তবে আনভিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আনভির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি আমি হব না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন, সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনারা ওরে ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে, আমার কত থ্রেট, হুমকি, কত কিছু, এগুলো আপনাদেরকে একটু বিবেক নাড়া দেয় না? যারা তদন্ত রিপোর্ট দিয়েছে তারা ম্যানেজ হয়ে গেছে এবং কোর্ট ব্যবস্থা তারাও ম্যানেজ হয়ে গেছে। কে ম্যানেজ করছে? আপনি জানেন, এই যে কুখ্যাত আনিসুল হক আইনমন্ত্রী, তার চেম্বার বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। রাজধানীর পানগাঁও কাস্টমস হাউসের কমিশনার এবং যুগ্ম কমিশনের অপসারণের জন্য 5 দিনের মতো অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালন করছে পানগাঁও কাস্টমস হাউসের সদস্যরা। রাজধানীর পানগাঁও কাস্টমস হাউসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, বন্দরের কমিশনার ডক্টর আবু নূর রাশেদ আহমেদ ক্ষমতা দেখিয়ে নিজের টেবিলে ফাইল আটকে রাখতেন। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ তাদের। জাতীয় কবিতা পরিষদের বর্তমান নেতৃত্বকে প্রত্যাখ্যান করে দখলদার আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তিকারী নেতাদের দুর্নীতি তদন্ত করে তাদের স্বেচ্ছাচারিতার শ্বেতপত্র প্রকাশ করা সহ 5 দফা দাবি জানিয়েছে জাতীয় কবিতা পরিষদের নবগঠিত কমিটি। নতুন কমিটির সিদ্ধান্ত জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে স্বৈরাচার মুক্ত কবিতা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবিগুলো তুলে ধরেন জাতীয় কবিতা পরিষদের একাংশ। গত 14 আগস্ট কবি মোহন রাহানকে আহ্বায়ক এবং কবি রেজাউদ্দিন স্ট্যালিনকে সদস্য সচিব করে প্রতিষ্ঠাকালীন সংগঠকদের নেতৃত্বে 25 সদস্যের জাতীয় কবিতা পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করে কবিদের একাংশ। বৈষম্য মুক্তির জন্য কবিতা স্লোগানে আগামী বছর 1 এবং 2 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সড়ক মোহনায় জাতীয় কবিতা উৎসবের ঘোষণা দিয়েছে জাতীয় কবিতা পরিষদের নতুন আহ্বায়ক কমিটি। জাতীয় কবিতা পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা দলদাস দালালদের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। জাতীয় কবিতা পরিষদের দখলদার আওয়ামী সরকারের লেজর বৃত্তিকারী নেতাদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার শ্বেতপত্র প্রকাশ এবং তাদের দুর্নীতির তদন্ত ও আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, এবারে খেলার খবর।